হ্যালো এভরিওয়ান। পশ্চিমবঙ্গের প্রাইমারি পরীক্ষায় যে 150 নম্বরের প্রশ্ন হবে সেখান থেকে 30 নম্বর থাকবে ইংরেজিতে। সেই 30 নম্বরের মধ্যে 15 নম্বর থাকবে আনসিন থেকে এবং 15 নম্বর থাকবে পেডাগজি থেকে। এটা আমরা সবাই জানি আর কি। একটি মাত্র ভিডিওতে পেডাগজির 15 নম্বর পুরোটাই কভার করা হবে। চলো শুরু করা যাক। প্রথম চ্যাপ্টার হচ্ছে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। ঠিক আছে, তাহলে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন এই পুরো চ্যাপ্টারটাকে ভালো করে বোঝার জন্য আগে অ্যাকুইজিশন চ্যাপ্টারটাকে ভালো করে বুঝে নিতে হবে। তাহলে আমরা প্রথমে আলোচনা করব ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। আচ্ছা, অ্যাকুইজিশন কথাটা অর্থ কি? অ্যাকুইজিশনটা কি অ্যাকচুয়ালি বলতো? অ্যাকুইজিশন হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা আমরা বাড়ি থেকে জন্মগতভাবে শিখে নিই, সেই ভাষাটাকে বলা হবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনকে মনে রাখার জন্য আমাদের মাত্র 4টা পয়েন্টকে মনে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হয়ে যাবে। 4টা পয়েন্ট কি কি? 4টা পয়েন্ট হচ্ছে, প্রথম পয়েন্ট হচ্ছে ন্যাচারাল প্রসেস। ন্যাচারাল প্রসেসটা কি? ন্যাচারাল প্রসেস হচ্ছে আমরা ন্যাচারাল প্রসেসের মাধ্যমে যে ভাষাটাকে শিখি, অর্থাৎ এর জন্য আমাদের নির্দিষ্ট কোনো গ্রামার রুলস এসবের প্রয়োজন পড়ে না, নির্দিষ্ট কোনো টিচারের প্রয়োজন পড়ে না, আমরা ফ্যামিলির সঙ্গে সঙ্গে আমরা এই ভাষাটাকে শিখে যাই। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডোন্ট নিড রিসোর্সেস। যেটা আগেও বললাম, এর জন্য আমাদের রিসোর্সের কোনো প্রয়োজন পড়ে না। ঠিক আছে, আমরা নিজেই অটোমেটিক্যালি শিখে যাই। অর্থাৎ এর জন্য সবথেকে ইম্পর্টেন্ট কি? সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যামিলি এবং এনভায়রনমেন্ট। থার্ড হচ্ছে মাদার টাং। আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটাই হচ্ছে আমাদের মাদার টাং, অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এবং ফোর্থ হচ্ছে সিম্পল অ্যান্ড ন্যাচারাল, অর্থাৎ এই ভাষাটা শিখতে আমাদের সেরকম কোনো কঠিনত্ব আসেনি, আমরা সহজভাবে ন্যাচারাল ওয়েতে শিখে যাচ্ছি। তাহলে এই 4টা পয়েন্টকে শুধু আমরা মনে রাখবো, তাহলে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন চ্যাপ্টারটা হয়ে যাবে। আমরা আলোচনা করব ল্যাঙ্গুয়েজ লার্নিং। ল্যাঙ্গুয়েজ লার্নিংটা কি? ল্যাঙ্গুয়েজ লার্নিংটা জানার ক্ষেত্রে আমাদের 4টা পয়েন্টকে মনে রাখতে হবে। 4টা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে সিস্টেমেটিক প্রসেস। সিস্টেমেটিক প্রসেসটা কি? আমরা সিস্টেমের থ্রুতে আমরা এই ল্যাঙ্গুয়েজকে শিখবো। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে নিড রিসোর্সেস। আর এই ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য আমাদের রিসোর্সের প্রয়োজন পড়ে। রিসোর্স কি? রিসোর্স যেরকম হচ্ছে টিচার, গ্রামার, রুলস, এইসবের আমাদের বুকস, এইসবের আমাদের প্রয়োজন পড়ে। আর থার্ড হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ লার্নিং যেটা করি আমরা, সেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে করি। ঠিক আছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজকে অ্যাকুইজিট করি আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে লার্ন করি। আর লাস্ট এবং ফোর্থ হচ্ছে ডিফিকাল্ট অ্যান্ড কমপ্লেক্স। অর্থাৎ তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে যখন আমরা কোনো ল্যাঙ্গুয়েজকে লার্ন করব, তাহলে সেই লার্ন করাটা অবশ্যই ডিফিকাল্ট হবে এবং কমপ্লেক্স হবে। তাহলে এটুকুই আমাদের মনে রাখতে হবে ফার্স্ট চ্যাপ্টারে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এই দুটোর ক্ষেত্রে 4টা করে পয়েন্ট আছে। 4টা পয়েন্ট অলরেডি, 4টা করে 8টা পয়েন্ট অলরেডি বলা হয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি করে দেখে নিও। ঠিক আছে, এবার আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই। নেক্সট চ্যাপ্টার হচ্ছে প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। ল্যাঙ্গুয়েজ টিচিং এর জন্য কতগুলো প্রিন্সিপালস রয়েছে, সেই প্রিন্সিপালস গুলো আমরা ঝটপট করে জেনে নিলেই আমরা এই চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। ঠিক আছে, প্রথম প্রিন্সিপাল হচ্ছে হ্যাবিট ফর্মেশন। অর্থাৎ শিশুকে যখন ল্যাঙ্গুয়েজ শেখাতে যাব, তখন তাদের মধ্যে একটা হ্যাবিট ফর্ম করতে হবে। শিশুদের মধ্যে হ্যাবিট ফর্ম করে দিতে পারলে সহজেই শিশুরা ভাষাটাকে শিখে যাবে। নেক্সট পয়েন্ট হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড ড্রিল। শিশুদের যখন আমরা হ্যাবিট ফর্ম করাতে যাব, তখন প্রয়োজন পড়বে প্রচুর পরিমাণে প্র্যাকটিস। ঠিক আছে, তো প্র্যাকটিস করানোর মাধ্যমে শিশুদের হ্যাবিট ফর্ম করতে হবে। থার্ড প্রিন্সিপাল হচ্ছে ওরাল অ্যাপ্রোচ। শিশুদের যখন আমরা হ্যাবিট ফর্ম করাতে যাব, তখন তো আমরা প্র্যাকটিস করাবোই, আর এটার জন্য আমাদের কিছু ওরাল অ্যাপ্রোচের দরকার, অর্থাৎ স্পিকিং এবিলিটি যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে শিশুদের ল্যাঙ্গুয়েজ শেখানোটা খুব সহজ হয়ে উঠবে। ফোর্থ প্রিন্সিপাল হচ্ছে ন্যাচারাল অর্ডার অফ লার্নিং। ন্যাচারাল অর্ডার অফ লার্নিং এর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে LSRW, অর্থাৎ লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। এই অর্ডারে আমাদেরকে শিশুদেরকে ল্যাঙ্গুয়েজ লার্ন করাতে হবে। নেক্সট প্রিন্সিপাল হচ্ছে মাল্টি স্কিল অ্যাপ্রোচ। মাল্টি স্কিল অ্যাপ্রোচটা কি? মাল্টি স্কিল অ্যাপ্রোচ অর্থাৎ শিশুকে যখন আমরা লিসেনিং শেখাচ্ছি, তার মানে এই নয় যে তখন স্পিকিং শেখাবো না, বা কখনো যদি স্পিকিং শেখাই, তার মানে এই নয় যে শিশুদের তখন আমরা রাইটিং শেখাবো না। অর্থাৎ আমরা মাল্টি স্কিল অ্যাপ্রোচের মাধ্যমে শিশুদেরকে 4টা স্কিলকেই শেখাতে হবে। ঠিক আছে, যখন আমরা একটা শেখাবো তার মানে 3টাকে ব্লক করে দেবো, এটা নয়। আমাদেরকে স্টেপ বাই স্টেপ মানে একসঙ্গেই শিশুরা 4টাকে শিখবে আর কি। নেক্সট প্রিন্সিপাল হচ্ছে সিলেকশন অ্যান্ড গ্রেডেশন। শিশুর মেন্টাল এবিলিটি এবং নিড দেখে শিশুদেরকে ল্যাঙ্গুয়েজ শেখানো উচিত। অর্থাৎ এখানে বলতে চাইছে যে জেনারেল টু স্পেসিফিক। আমরা জেনারেল আলোচনা করতে করতে স্পেসিফিক ওয়েতে আমরা শিশুদেরকে ল্যাঙ্গুয়েজ শেখানো উচিত। নেক্সট প্রিন্সিপাল হচ্ছে সিচুয়েশনাল অ্যাপ্রোচ। সিচুয়েশনাল অ্যাপ্রোচ কথার অর্থ হচ্ছে
যে শিশুদের সামনে একটা সিচুয়েশন দাঁড় করাতে হবে। সিচুয়েশন দাঁড় করিয়ে ওদের সঙ্গে ইমোশনালি আলোচনা করার মাধ্যমে যদি আমরা ল্যাঙ্গুয়েজ শেখাই তাহলে খুব সহজেই শিশুরা ল্যাঙ্গুয়েজ শিখে নিতে পারবে। নেক্সট প্রিন্সিপাল হচ্ছে ইমিটেশন। ইমিটেশন অর্থাৎ শিশুরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেভাবে বাড়িতে শেখে অর্থাৎ ফ্যামিলি মেম্বারসদের কাছ থেকে, ঠিক তেমনই এখানেও সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখবে টিচার্সের কাছ থেকে। তো টিচার্সরা যেরকম ভাবে কথাবার্তা বলবে সেটাকে শিশুরা কিন্তু অনুকরণ করবে, ঠিক আছে? তাহলে এই অনুকরণের মাধ্যমেও কিন্তু শিশুরা মানে শিশুদের ল্যাঙ্গুয়েজ শেখানো যেতে পারে। নেক্সট প্রিন্সিপাল হচ্ছে অ্যাকুরেসি, অর্থাৎ শিক্ষককে অবশ্যই সব সময় অ্যাকুরেট থাকতে হবে। অ্যাকুরেট মিন্স সব জায়গাতে অ্যাকুরেট, অর্থাৎ যে স্পেলিং, প্রোনাউন্সিয়েশন, ভোকাবুলারি, হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিস শিশুরা কিন্তু ফলো করে। তো শিক্ষকদের কোনো অবস্থাতেই ভুল বলা চলবে না। নেক্সট হচ্ছে কোরিলেশন। ল্যাঙ্গুয়েজ শুড বি কোরিলেটেড উইথ দ্য রিয়েল লাইফ, অর্থাৎ আমরা যদি খুব কাছের মনে করি শিশুদেরকে, তাহলে আমরা পার্সোনাল কিছু মানে প্রবলেম নিয়ে যদি শিশুদের সঙ্গে আলোচনা করি রিয়েল লাইফের সঙ্গে, তাহলে এই আলোচনার মাধ্যমে শিশুদের ইমোশনকে নেওয়া যায় এবং তার মাধ্যমে শিশুদেরকে ল্যাঙ্গুয়েজ শেখানো অনেকটা সুবিধা হতে পারে। নেক্সট হচ্ছে মাল্টিপল অ্যাপ্রোচ, অর্থাৎ আমরা ডিফারেন্ট মেথড, ডিফারেন্ট টেকনিক, ডিফারেন্ট অ্যাপ্রোচের মাধ্যমে আমরা শিশুদেরকে ল্যাঙ্গুয়েজ শেখাতে পারি। অর্থাৎ শিক্ষককে সবসময় ফ্লেক্সিবল থাকতে হবে এবং প্রয়োজন অনুযায়ী কিছু নিজস্ব প্ল্যান পরিকল্পনা অবলম্বন করে শিশুদেরকে ল্যাঙ্গুয়েজ শেখানো যেতে পারে। এবার চলে আসবো আমরা তৃতীয় চ্যাপ্টার, রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং। প্রথমে আমরা জানবো যে লিসনিংটা কি অ্যাকচুয়ালি। লিসনিং কামস ফার্স্ট ইন দ্য ন্যাচারাল ওয়ে অফ লার্নিং, অর্থাৎ যখন আমরা লার্ন করি কোনো জিনিস তাহলে সর্বপ্রথম কি আসে? সর্বপ্রথম আসে শোনা, লিসনিং, অর্থাৎ কানে ঢুকবে, তারপরে আমরা শিখতে স্টার্ট করব। লিসনিং এর ক্ষেত্রে আমাদের তিনটা পয়েন্ট মনে রাখতে হবে, বিফোর লিসনিং, ডিউরিং লিসনিং অ্যান্ড আফটার লিসনিং। তাহলে প্রথমত আমরা আলোচনা করব বিফোর লিসনিং নিয়ে। লিসনিং করার আগে আমাদের ডিসিশন নিতে হবে যে আমাদের ওভারঅল মিনিং জানতে হবে নাকি বটম আপ অ্যাপ্রোচ অবলম্বন করতে হবে, যেখানে আমরা ওয়ার্ডস বা ফ্রেজকে ফোকাস করি। এবার আমরা আলোচনা করব এবার ডিউরিং লিসনিং নিয়ে আলোচনা করব। আর ডিউরিং লিসনিং এর ক্ষেত্রে কি হবে? ডিসাইড হোয়াট ইজ অ্যান্ড হোয়াট ইজ নট ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। এরকম যেন না হয় যে আমরা শুনেই যাচ্ছি এবং যেটা শুনছি সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। আমাদের সিলেক্টিভ হতে হবে লিসনিং এর ক্ষেত্রেও। আর লিসেন এগেইন অ্যান্ড এগেইন টু চেক কম্প্রিহেনশন, বারবার শুনতে হবে কম্প্রিহেনশন চেক করার জন্য। আর হচ্ছে আস্ক ফর হেল্প, কোনো জিনিস যদি না বুঝতে পারা যায় লিসনিং এর ক্ষেত্রে, তাহলে আবার পুনরায় জিজ্ঞেস করা যেতে পারে। এবার জানা যাক যে আফটার লিসনিং আমাদের কি করতে হবে। এভালুয়েট কম্প্রিহেনশন ইন এ পার্টিকুলার টাস্ক অর এরিয়া। এবার আমাদের দেখতে হবে যে সেই পার্টিকুলার টাস্কটা আমাদের কতটা মাথায় ঢুকলো আর কি, ঠিক আছে, কতটা আমরা বুঝতে পারলো। এবার আমরা আলোচনা করবো স্পিকিংটা নিয়ে। স্পিকিং ইজ productive or expressive skill in oral mode or crucial part of learning. স্পিকিং হচ্ছে লার্নিং এর একটা ইম্পর্টেন্ট পার্ট। এবার আমরা জানবো টাইপস অফ স্পিকিং। স্পিকিং এর ফার্স্ট টাইপ হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ। ইট ইনক্লুডস ফেস টু ফেস কনভারসেশন অ্যান্ড ফোন কলস, অর্থাৎ ইন্টারঅ্যাক্টিভটা হচ্ছে সামনাসামনি যদি কোনো কথোপকথন হয় বা ফোনের মাধ্যমে যদি কোনো কথোপকথন হয় ক্ষেত্রে আমরা সেটাকে ইন্টারঅ্যাক্টিভ বলবো। সেকেন্ড হচ্ছে পার্সিয়ালি ইন্টারঅ্যাক্টিভ। এখানে শুধুমাত্র স্পিকার বলবে, লিসনার্স কিন্তু চুপ থাকবে। এবং থার্ড হচ্ছে নন ইন্টারঅ্যাক্টিভ। কিছু স্পিকিং সিচুয়েশন এমনও থাকতে পারে যেটা টোটালি নন ইন্টারঅ্যাক্টিভ, যেমন রেকর্ডিং এ স্পিচ ফর রেডিও ব্রডকাস্ট। এবার আমরা আলোচনা করব রোল অফ গ্রামার ইন লার্নিং আ ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট অফ অল, it must be remembered that grammar is neither a separate subject nor a separate division of teaching or learning. It plays a key role in developing LSRW. LSRW টা আমি আগে আলোচনা করলাম, লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। আচ্ছা, প্রথমে আমরা এর অ্যাডভান্টেজেস নিয়ে আলোচনা করব যে গ্রামার শেখার অ্যাডভান্টেজেসটা কি রয়েছে। প্রথম হচ্ছে ইট হেল্পস টু আন্ডারস্ট্যান্ড দ্য কম্প্রিহেনশন অফ ওয়ার্ডস, কি ইট এনহ্যান্স দ্য কম্প্রিহেনসিভ স্কিলস। আর লাস্ট হচ্ছে ইট হেল্পস টু স্পিক ফ্লুয়েন্টলি। এবার আমরা আলোচনা করব টাইপস অফ গ্রামার নিয়ে। গ্রামারের দুটো টাইপ রয়েছে, একটা হচ্ছে ফর্মাল বা ট্র্যাডিশনাল গ্রামার, আর সেকেন্ড হচ্ছে ফাংশনাল গ্রামার। ফর্মাল বা ট্র্যাডিশনাল গ্রামারটা স্কুলে শেখানো হয়, আর এটা মনে রাখবে যে এটা হচ্ছে ল্যাটিন এবং গ্রিক গ্রামার। এটার ক্ষেত্রে তোমরা কয়েকটা কথা মনে রাখবা, এটা হচ্ছে ল্যাটিন এবং গ্রিক গ্রামার, এটা হচ্ছে ওল্ড গ্রামার, ইউরোপিয়ানও বলা যেতে পারে। আর নেক্সট হচ্ছে ফাংশনাল গ্রামার। ফাংশনাল গ্রামারটা কি? ফাংশনাল গ্রামার হচ্ছে নট রিকোয়ার্ড টু মেমোরাইজ রুলস, মানে ইটস প্র্যাকটিক্যাল নট থিওরিটিক্যাল। এবার আমরা লাস্ট আলোচনা করব মেথড অফ টিচিং গ্রামার। গ্রামারের মেথড দুটো বলা হয়েছে, গ্রামারের দুটো মেথড আছে, একটা হচ্ছে ইন্ডাকটিভ মেথড আর সেকেন্ড হচ্ছে ডিডাকটিভ মেথড। ইন্ডাকটিভ মেথডটা হচ্ছে স্পেসিফিক টু জেনারেল, অর্থাৎ সিম্পল টু টাফ, মানে ইট ইজ মোর অফ এ বটম আপ অ্যাপ্রোচ, অর্থাৎ
যে সহজ থেকে করতে করতে যদি জটিলে যায় বা স্পেসিফিক থেকে যদি জেনারেলে যায় সেই প্রসেসটাকে বলা হবে ইন্ডাকটিভ মেথড। আর এই ইন্ডাকটিভ মেথডটাকে ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য বেস্ট মেথড হিসাবে ধরা হয়। আর ডিডাকটিভ মেথডটা কি? ডিডাকটিভ মেথড এর সম্পূর্ণ উল্টোটা, অর্থাৎ এখানে টাফ টু সিম্পলে যাব, অর্থাৎ জেনারেল টু স্পেসিফিকে যাব, অর্থাৎ ইট ফোকাসেস অন ইনস্ট্রাকশন বিফোর প্র্যাকটিস, মানে ইট ইজ ইসেনশিয়ালি আ টপ ডাউন অ্যাপ্রোচ। ঠিক আছে, তার মানে কি আমরা উপর থেকে যদি নিজে মানে টাফ থেকে সিম্পলে আসি তাহলে সেটাকে বলা হবে ডিডাকটিভ মেথড। এবার আমরা আলোচনা করব নেক্সট চ্যাপ্টার, চ্যালেঞ্জেস ইন টিচিং ল্যাঙ্গুয়েজ ইন ডাইভার্স ক্লাসরুম। প্রথমে তো আমরা মেজর চ্যালেঞ্জেস গুলো আগে পয়েন্ট বাই পয়েন্ট দেখে নিব। ঠিক আছে, তো এই পয়েন্টগুলো যদি আমরা ঠিকঠাক করে মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা পরিষ্কার কোশ্চেনের যে কোনো কোশ্চেনের অ্যান্সার গুলো করে নিতে পারবো। ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে ওভার ক্রাউডেড ক্লাসরুম, অর্থাৎ মানে বর্তমান সিচুয়েশনে ক্লাসরুমে আমরা স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি পেয়ে যাই। ঠিক আছে, যতটা হওয়া উচিত তার থেকে কারণবশত অনেকগুলো বেশি থাকে, তার জন্য ওভার ক্রাউড হয়ে যায়, যেটা আমাদের ফার্স্ট চ্যালেঞ্জ হিসাবে ধরা হবে। সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে ক্লাসরুম কন্ডিশন, অর্থাৎ ফিজিক্যাল কন্ডিশন অফ ক্লাসরুম পজেস এ সিরিয়াস প্রবলেম, অর্থাৎ এখন ক্লাসরুমে অনেক প্রবলেম, আমরা যতই বলি না কেন ক্লাসরুমের কন্ডিশন এখনো অবধি ভালো নেই। ক্লাসরুমের কন্ডিশন খারাপ হওয়ার জন্য শিশুদের শেখানো অনেকটাই কঠিন হয়ে পড়ে, এটাকে আমরা সেকেন্ড চ্যালেঞ্জ আকারে ধরতে পারি। থার্ড চ্যালেঞ্জ হচ্ছে ল্যাক অফ ফ্যাকাল্টিজ, মোস্ট অফ দ্য স্কুলস আর টেরিবলি ল্যাকিং টিচিং এইডস। কোনো স্কুলেই, বেশিরভাগ স্কুলেই এখন ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি নেই, শুধুমাত্র একটা ব্ল্যাকবোর্ড রয়েছে, সেটাও ঠিকঠাক শেপে নেই। ঠিক আছে, তো এটাও আমরা ল্যাঙ্গুয়েজ টিচিং এর ক্ষেত্রে চ্যালেঞ্জ আকারে নিতে পারি। নেক্সট হচ্ছে ল্যাক অফ ট্রেন টিচার্স, অর্থাৎ ট্রেন টিচার্সের অনেক অভাব রয়েছে অনেক স্কুলে, এখনো গ্রামের অনেক স্কুলগুলোতে ট্রেন টিচারের অভাব রয়েছে, তাহলে এটাও কিন্তু ল্যাঙ্গুয়েজ টিচিং এর ক্ষেত্রে আমরা চ্যালেঞ্জ আকারে নিতে পারি। নেক্সট হচ্ছে আউটডেটেড মেথড অফ টিচিং, অর্থাৎ এখনো অনেক স্কুলে, গ্রামের অনেকগুলো স্কুলে মডার্ন ওয়েতে টিচিং করানো হয় না, এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। সিক্সথ চ্যালেঞ্জ হচ্ছে টেক্সট বুক, বাইরের রাইটারের কিছু লেখা টেক্সট বুক রয়েছে, যে লেখাগুলো লিখেছেন নেটিভ স্পিকার্স অফ ইংলিশ, যেটা শিশুদের ক্ষেত্রে অনেকটাই কঠিন হয়ে যায় এবং শেখাতে অনেকটাই চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। নেক্সট চ্যালেঞ্জ হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড, এখন বর্তমান শিক্ষা ব্যবস্থায় স্টুডেন্টরা এক্সাম ওরিয়েন্টেড হয়ে পড়ছে, অর্থাৎ ওরা এখনো শুধুমাত্র এক্সামকে টার্গেট করে পড়াশোনা করছে, নিজেদের শেখার জন্য পড়াশোনা করছে না, যেটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ ল্যাঙ্গুয়েজ টিচিং এর ক্ষেত্রে। নেক্সট চ্যালেঞ্জ হচ্ছে স্কুল এনভায়রনমেন্ট, স্কুল শুড বি লার্নার্স ফ্রেন্ডলি, অর্থাৎ স্কুল গেলাম, স্কুলকে দেখে যদি স্কুলের মতো না মনে হয় তাহলে কিন্তু ওখানে পড়াশোনার একটা পরিবেশ তৈরি হবে না, সেই ফিলিংসটা আসবে না, সুতরাং এই একটা স্কুলকে লার্নার্স ফ্রেন্ডলি হওয়া উচিত। নেক্সট চ্যালেঞ্জ হচ্ছে লার্নার্স অ্যাবিলিটি, ক্লাসরুমে অনেক রকমের স্টুডেন্টকে দেখতে পাওয়া যায়, কিছু স্টুডেন্ট ফিজিক্যালি চ্যালেঞ্জ রয়েছে, কিছু ইন্টেলিজেন্ট রয়েছে, কিছু জিনিয়াস রয়েছে, কিছু ডাল রয়েছে, কিছু অ্যাভারেজ রয়েছে, সব রকমের স্টুডেন্টসকে একই রকম ভাবে শেখানোর জন্য কিছু স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে, এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। নেক্সট চ্যালেঞ্জ হচ্ছে ল্যাক অফ প্র্যাকটিস, শিশুদের প্র্যাকটিসের অভাবে ভোকাবুলারি স্ট্রং হয় না, স্পেলিং মিস্টেক হয়, প্রোনাউন্সিয়েশন ভুল হয়, তার জন্য প্র্যাকটিস বাড়াতে হবে। ল্যাক অফ প্র্যাকটিসটা হচ্ছে বিশাল বড় একটা চ্যালেঞ্জ শিক্ষকদের কাছে। আর লাস্ট হচ্ছে ল্যাক অফ স্টাডি ম্যাটেরিয়ালস, এখনো গ্রামের অনেকগুলো স্কুল রয়েছে যেখানে ঠিকঠাক ভাবে শিশুরা স্টাডি ম্যাটেরিয়ালস পায় না আর কি। ঠিক আছে, এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ যে তাদের কাছে স্টাডি ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল করে দেওয়া। এবার চলে আসবো আমরা পরের চ্যাপ্টার ল্যাঙ্গুয়েজ স্কিলসে। টোটাল ল্যাঙ্গুয়েজ স্কিলস চারটা রয়েছে, যেটা এর আগে একটু আগে আলোচনা করলাম আমরা। কি কি চারটা? LSRW, লিসনিং, S ফর স্পিকিং, R ফর রিডিং, W ফর রাইটিং। এটা একে অপরের ইন্টিগ্রেটেড করে আমরা শেখাবো, সিকোয়েন্স করে নয়, ইন্টিগ্রেটেড করে আমরা কিন্তু শেখাবো। ঠিক আছে, লিসনিং এর ক্ষেত্রে মনে রাখবে সিমেন্টিক অ্যাসপেক্ট অফ আ ল্যাঙ্গুয়েজ, স্পিকিং এর ক্ষেত্রে মনে রাখবে ফোনেটিক অ্যাসপেক্ট অফ আ ল্যাঙ্গুয়েজ, রিডিং এর ক্ষেত্রে মনে রাখতে হবে ফোনেটিক কাম গ্রাফিক অ্যাসপেক্ট, এবং রাইটিং এর ক্ষেত্রে মনে রাখবে গ্রাফিক অ্যাসপেক্ট অফ আ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, যেটুকু বললাম এটুকু মনে রাখলেই বাস হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে দুটো জিনিস আর মনে রাখতে হবে, এখানে মনে রাখার বিষয় হচ্ছে প্রোডাক্টিভ স্কিল আর রিসেপটিভ স্কিল। আচ্ছা, LSRW মধ্যে কোনটা প্রোডাক্টিভ স্কিল আর কোনটা রিসেপটিভ স্কিল এটা মনে রাখতে হবে, প্রিভিয়াস সিটেড পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে। স্পিকিং আর রাইটিং হচ্ছে প্রোডাক্টিভ স্কিল, আর লিসনিং এবং রিডিং হচ্ছে রিসেপটিভ স্কিল। ঠিক আছে, এটা কিন্তু আমরা মনে রাখবো। চলে আসবো আমরা নেক্সট চ্যাপ্টার নিয়ে, অ্যাপ্রোচেস, মেথড অ্যান্ড টেকনিক্স অফ টিচিং ইংলিশ। কয়েকটা এখানে আমরা পয়েন্ট নিয়ে আলোচনা করবো, সেই পয়েন্টগুলো মনে রাখলে কিন্তু আমাদের কভার হয়ে যাবে। ঠিক আছে, প্রথমে আমরা আলোচনা করব টাইপস অফ টিচিং অ্যাপ্রোচেস। টিচিং অ্যাপ্রোচের দুটো টাইপ রয়েছে, একটা ডাইরেক্ট অ্যাপ্রোচ আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অ্যাপ্রোচ। ডাইরেক্ট অ্যাপ্রোচকে আবার তিন ভাগে ভাগ করা হয়, কি কি? ডিরেক্টিভ, ডিডাকটিভ আর ডেমোনস্ট্রেটিভ।
ঠিক আছে, এই তিনটা স্কিলই কিন্তু হায়ার ক্লাসের জন্য বানানো হয়েছে। ইনডাইরেক্ট অ্যাপ্রোচকে আবার 5 ভাগে ভাগ করা হয়। কি কি আমরা জেনে নেব খুব তাড়াতাড়ি করে। 1 নম্বর হচ্ছে ইনডাকটিভ, 2 নম্বর হচ্ছে রিফ্লেকটিভ, 3 নম্বর হচ্ছে কনস্ট্রাকটিভ, 4 নম্বর হচ্ছে ইনকোয়ারি, 5 নম্বর হচ্ছে এক্সপ্লোরেটরি। ঠিক আছে, এই কয়েকটা ভাগকে আমরা পড়ে রাখবো, প্রয়োজনে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, স্ক্রিনশট করে রিলেটেড কোনটার সঙ্গে কোনটা রিলেটেড একটু দেখে নিবা, আমাদের সব কোশ্চেনের आंसर কভার হয়ে যাবে। এবার আমরা আলোচনা করব মেথড অফ টিচিং ইংলিশ। টিচিং এর ক্ষেত্রে দুটো মেথড রয়েছে, একটা হচ্ছে ওল্ড মেথড আর একটা হচ্ছে নিউ মেথড। ওল্ড যে মেথড রয়েছে ওটাকে ক্লাসিক্যাল মেথডও বলা হয়। এবার ওল্ড মেথডটাকে নিয়ে আগে আমরা আলোচনা করি। ওল্ড মেথডকে আবার দুই ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড আর দ্বিতীয় হচ্ছে ন্যাচারাল অর ডাইরেক্ট মেথড। গ্রামার ট্রান্সলেশন মেথডটা কি, অর্থাৎ গ্রামার শিখিয়ে রুলস রেগুলেশনের মাধ্যমে শেখানো হয়। আর ডাইরেক্ট মেথডটা কি, এখানে ইংলিশ টু ইংলিশ কথোপকথন হবে, এই ইংলিশ টু ইংলিশ কথোপকথনের মাধ্যমে কিন্তু শেখানো হবে। নিউ মেথড অফ টিচিং তিন ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে ডক্টর ওয়েস্ট মেথড। এই মেথডটাতে বলা হচ্ছে টেক্সট বুক পড়ার একটা হ্যাবিট ফর্ম করতে হবে। সেকেন্ড হচ্ছে সাবস্টিটিউশনাল মেথড, এখানে পার্টিকুলার ল্যাঙ্গুয়েজগুলো সাবস্টিটিউট করে করে শেখানোর চেষ্টা করতে হবে। আর থার্ড হচ্ছে বাইলিঙ্গুয়াল মেথড। বাই মানে কি, বাই মানে হচ্ছে দুই, অর্থাৎ এখানে দুটো ভাষাকে ব্যবহার করে ল্যাঙ্গুয়েজ শেখানো যেতে পারে। এবার আমরা আলোচনা করব টেকনিক অফ টিচিং ইংলিশ। টেকনিকের ক্ষেত্রে আমরা তিনটা পয়েন্টকে শুধু মনে রাখবো, বাস আমাদের হয়ে যাবে। তিনটা পয়েন্ট কি কি, ব্রেন স্টর্মিং, প্ল্যান ওয়ে আর ওভারঅল ব্রেন। এইসব টেকনিক দিয়ে শিশুদের মধ্যে আগ্রহ জাগাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সেই আগ্রহ জাগিয়ে আর কি শিশুদেরকে ল্যাঙ্গুয়েজ শেখাতে হবে। এবার চলে আসবো আমরা পরের চ্যাপ্টার, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, অর্থাৎ শর্টে যেটা আমরা বলি টিএলএম। টিএলএম কে ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়াল ও বলা হয়। টিএলএম কে তিনটা ভাগে ভাগ করা হয়, কি, একটা হচ্ছে অডিও, একটা হচ্ছে ভিজুয়াল আর একটা হচ্ছে অডিও প্লাস ভিজুয়াল। এবার আমরা জানবো টিএলএম এর মাধ্যমে যদি শিশুরা ল্যাঙ্গুয়েজ শিখে তাহলে কিভাবে শিশুদের ডেভেলপ হতে পারে। প্রথম হচ্ছে শিশুর লার্নিং এনহ্যান্স হয়, দ্বিতীয় হচ্ছে শিশুদের ইন্টারেস্ট বজায় থাকে, থার্ড কি শিশুরা দীর্ঘদিন ধরে মনে রাখতে পারে, ফোর্থ হচ্ছে মেকিং লার্নিং ফান, আর ফিফথ হচ্ছে এখানে লার্নার্সরা অনেকটাই মোটিভেশন পায়। এবার চলে আসবো আমরা লাস্ট চ্যাপ্টারে। লাস্ট চ্যাপ্টার হচ্ছে রিমিডিয়াল টিচিং, আরেকটা নাম হচ্ছে কারেকশন টিচিং। রিমিডিয়াল টিচিংটা কাদের দেওয়া হয় এবং কেন দেওয়া হয়? মেন কারণ হচ্ছে যে শিশুদের শিখতে ডিফিকাল্ট হয় তাদের জন্য রিমিডিয়াল টিচিং এর ব্যবস্থা করা যেতে পারে। আর মেন রিজন কি, রিজন ফর লার্নিং ডিফিকাল্টিস, কি কি কারণে শিশুদের মানে কঠিন হয় শিখতে, কি কি কারণ হতে পারে, চলো আমরা ঝটপট সেগুলো নিয়ে আলোচনা করে নিই। একটা হতে পারে পুয়ার মেমোরি হতে পারে, দ্বিতীয় কি হতে পারে ল্যাক অফ লার্নিং মোটিভেশন, এটাও হতে পারে, থার্ড হতে পারে ল্যাক অফ সেলফ কনফিডেন্স, ফোর্থ কি স্পেলিং মিস্টেক হয় বা ওর রিডিং প্রবলেম হয়, আর লাস্ট ফিফথ কি হতে পারে স্লো রেসপন্স। ঠিক আছে, স্লো রেসপন্স মানে শিশুরা হয়তো অনেক কিছু বুঝতে পারে না কিন্তু রেসপন্স করতে একটু স্লো হয়ে যায়। ঠিক আছে, এগুলো কারণে শিশুদের ল্যাঙ্গুয়েজ শিখতে ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, তার জন্য আমাদের রিমিডিয়াল ক্লাসের ব্যবস্থা করতে হবে। তোমাদের জন্য মাত্র একটি ভিডিওতেই পুরো পেডাগজি মানে পেডাগজির পুরো 15 নম্বর এই ভিডিওতে আলোচনা করলাম। আগামী ভিডিওতে আসবে পরের যেটা 15 নম্বর, অর্থাৎ আনসিন প্যাসেজের উপর একটা ভিডিওতে টোটাল 15 নম্বর কভার করা হবে। সুতরাং তোমরা বাংলিশ ক্লাসের সঙ্গে জড়িত থাকো এবং এখনো অবধি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল যেটা আছে বেলটাতে ক্লিক করে রাখো, না হলে তোমাদের ভিডিও পেতে লেট হয়ে যাবে। কারণ সময় খুব কম আছে, কম সময়ের মধ্যে রাইট টাইমে ভিডিও না দেখতে পারলে